বহুল প্রতীক্ষার পরে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত তু মেরি মে তেরা তু মেরি সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই দেখানো হয় 1970 সালের আগ্রা। সবাই একসাথে ছাদের মধ্যে ঘুমাচ্ছিল। মা তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। অন্য পাশে শুয়েছিল ছেলের বাবা। ওদের বাচ্চাটা ঘুমানো মাত্রই বাবা মা ইশারা করে ওদের রুমে চলে যায়। তার পরপরই দেখা যায় ছেলেটা ঘুমের মধ্যে থেকে উঠে চলাফেরা করতে শুরু করে, কারণ ছেলেটির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে। তারপরে সিনটা শিফট হয়ে প্রেজেন্ট ডেতে চলে আসে। দিল্লির একটা বিয়ে বাড়ি দেখানো হয়। এই বিয়ের ওয়েডিং প্ল্যানার হিসেবে আসে পিঙ্কি এবং তার ছেলে রেহান। ওরা দুজনে আমেরিকাতেই থাকতো। ওয়েডিং প্ল্যানার হিসেবে ওদের দুজনেরই খুব খ্যাতি রয়েছে। এর জন্যই দিল্লিতে একটা বড় রকমের বিয়ের ওয়েডিং প্ল্যানার হিসেবে ওরা এসেছে। এই বিয়েটাতে বরের ঘোড়ায় চড়ে আসার কথা, তবে সে সেভাবে আসেনি। সেটা দেখে বিয়ে বাড়ির সবাই ওয়েডিং প্ল্যানার পিঙ্কিকে জবাবদিহিতা করতে বলে। তখন পিঙ্কি সবাইকে বলতে থাকে বর কোনো ঘোড়ায় চড়ে আসবে না, সে উড়ে উড়ে আসবে। একটু পরে একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে বিয়ে বাড়িতে। হেলিকপ্টারটা থেকে প্রথমে নামে রেহান। রেহানকে দেখে তো কোনে মহা খুশি, ভাবে তার সাথেই হয়তো ওর বিয়ে। কিন্তু একটু পরেই ওই হেলিকপ্টারের মধ্যে থেকে বরটাও নামে। কোনের মধ্যে শুধু রেহানের দিকেই চলে যায়, সে যেন বরকে দেখছিলই না। তার পরপরই ওদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। বিয়ে শেষে কোনের বিদায়কালে কোনে শুধু কান্নাই করছিল। তখন রেহানকে তার মা বলে, তুই বিয়ে করলে কিন্তু অবশ্যই আমেরিকান কাউকেই বিয়ে করবি, কোনো ইন্ডিয়ান কাউকে তোর বিয়ে করার একদম প্রয়োজন নেই। ইন্ডিয়ানরা একদম অনেক বেশি ড্রামাটিক। দেখছিস না কিভাবে কান্না করছে, বিয়ের দিনে কেউ এভাবে কান্না করে। রেহান আবার তার মাকে জানায়, ব্রোকারের সাথে আমার কথা হয়েছে, আমেরিকাতে পার্মানেন্টলি থাকার জন্য একটা বাড়ি খুঁজে পেয়েছি। ওর মুখে এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় মা, এবং এই সামারে ওকে ক্রোয়েশিয়া থেকে ঘুরে আসতে বলে। এ পর্যায়ে আমরা রুমিকে দেখতে পাই। সে এয়ারপোর্টের বুক গ্যালারিতে চলে আসে। সেখানে একটা বই দেখতে পায় অনেক উপরের শেলফে, লাভ উইথ আগ্রা। সে কিছুতেই সেই বইটা হাতে পাচ্ছিল না, তাই একজনকে সে ডাক দেয়। আসলে অন্য কাউকে নয়, রেহানকেই ডেকেছিল ওই বইটা তোকে পেরে দেওয়ার জন্য। রেহান আবার এই লাভ ইন আগ্রা বইটা নিয়ে মস্করাও করে ওর সাথে। তারপর যখন ওর নামটা জানতে চায় তখন রেহান তার নামটা বলে, সাথে এটাও জানায় যারাই ওর ভালোবাসার মানুষ তারা ওকে রে বলে ডাকে। তখন রুমিওকে জিজ্ঞেস করা, আচ্ছা তোমাকে এমন কে ভালোবাসে? রেহান তখন অনেক গর্ব করে বলতে থাকে, সূর্য যেমন সবসময় পূর্ব দিক থেকে ওঠে, তো সবাই ঠিক সেই রকম রেহানকে ভালোবাসে। বই নিয়ে দুজনের মধ্যে অনেক কথোপকথন চলে, এমনকি স্বপনারের সাথেও। একটু পরেই রুমিকে তার বাবা কল দেয়। বাবার ফোনে খানিকটা রুমি বিরক্তই হয়, কারণ ওর বাবা ওকে সারাক্ষণই এরকম ঘোরাঘুরি করতে বারণ করার কিছু একটা করতে বলে। কিন্তু রুমি তার নিজের কার্যক্রমে খুবই খুশি এবং তার কথাতেই অটল। রুমি যখন ফোনটা রাখে তখন রোহান তার পুরো ডিটেলস জানিয়ে বলে, বাবার সাথে এরকম করা কিন্তু একদমই ঠিক নয়। এই ব্যাপারটাতে খানিকটা অবাক হয়ে যায় রুমি, রেহান কিভাবে তার পুরো ডিটেলস পেল। পরে দেখা যায় লাভ ইন আগ্রা বইটার সাথে রুমি তার পাসপোর্টটাও রেখে এসেছিল। সেই পাসপোর্টটা রুমিকে ফিরিয়ে দেওয়ার পরে সে একটুও কৃতজ্ঞতা স্বীকার করে না। তারপর রোহান ওর হাত থেকে পাসপোর্টটা কেড়ে নিয়ে আবার সেই বইয়ের স্টলেই রেখে আসে। সেখান থেকে আবার নিয়ে নেয় রুমি। তারপর পরই প্লেনে ওঠার অ্যানাউন্সমেন্ট করা হয়। তখন রুমি খেয়াল করে দেখতে পায় রেহানও এখানে দাঁড়িয়ে আছে, তার মানে হয়তো বা সেও ক্রোয়েশিয়াতেই যাচ্ছে। রোহানের বিভিন্ন কর্মকাণ্ডে রুমি ওর ওপরে খানিকটা বিরক্তই হয়ে যায়। তারপর প্লেনের ভেতরে দেখা যায় ওদের দুজনের টিকিট পড়ে একই জায়গায়। রুমি কোনোভাবেই চাইছিল না যে তার পাশে যেন রেহান বসুক, কিন্তু তা এমনটাই ঘটে। রেহান পাশে বসেই পড়তে শুরু করে দেয় লাভ ইন আগ্রা বইটা। রুমি সেটা দেখে খানিকটা খুশি হয়, তবে রেহান যখন এই বইটা পড়ছিল তখন সে কিছুই বুঝতে পারছিল না। তারপর কথাবার্তা আরেকটু বলতে থাকলে রুমি জানতে পারে সে যে শহরটাতে ঘুরতে যাচ্ছে রোহানও সেই একই শহরটাতেই ঘুরতে যাচ্ছে। এভাবেই কয়েক ঘন্টা কাটার পর ওরা চলে আসে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়াতে এসেই একটা ঝামেলা বেঁধে যায়। রুমি যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল তখন রেহান তাড়াহুড়ো করে ওর আগ দিয়ে চলে আসে বাহিরে। এর মধ্যে দিয়েই ওদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এয়ারপোর্ট থেকে বাহির আসার পর রুমি একটা ক্যাব নেয়। তার পেছনের ক্যাবটা নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে রোহান। শেষ পর্যন্ত ওরা দেখতে পায় রুমি ঘোরাঘুরির জন্য যে বোটটা অ্যারেঞ্জ করেছিল সেটাতে আবার রেহানও আসছে, আর সেই শিপেই ঘটনাক্রমে একই কেবিন ওদের দুজনকে শেয়ার করতে হবে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে আরও অনেকটাই বিরক্ত হয়ে যায় রুমি। এর মধ্যে ওর মা ওকে কল দেয় আর জানতে চায় যে তুই কি তোর প্রিয়জনকে খুঁজে পেলি? রোহান উত্তর দেয় যে না, এখনও খুঁজে পাইনি, তবে হয়তো বা পেয়ে যাব। সারাদিন ওরা দুজনে এদিক সেদিক ঘুরে বেড়ায়। এর মধ্যেই রুমিকে তার বাবা কল দিয়ে বসে, কিন্তু ফোনটা উঠায় না রুমি।
রাত্রেবেলাতে ওরা দুজনেই চলে আসে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রুমি ক্রোয়েশিয়ান কোনো ফুডই খেতে পারছিল না, এই জন্য রেহানের কাছে এসে বলে, তোমাকে তো মাম্মাস বয় বলে মনে হয়, তোমার সাথে কি কোনো ইন্ডিয়ান খাবার তুমি নিয়ে এসেছো? রেহান তখন বলে যে না, দেয়নি, আমি আমেরিকাতে থাকি, আমার একটা ওয়েডিং প্ল্যানিং এজেন্সি আছে, আমার একটা কাজের জন্য আমি দিল্লিতে এসেছিলাম। এই জায়গায় রুমি রেহানের থেকে অপমানিত হয়। তারপর শিপে এসে বাইরে শুয়ে পড়ে রুমি। এইটা দেখে রোহান বলে, আমি এতটাও খারাপ ছেলে নই, কেবিনে এসে শুয়ে পড়তে পারো, কোনো সমস্যা করব না আমি। রুমি তখন বলতে থাকে, সেই জন্য আমি কেবিনে শুচ্ছি না তেমনটা নয়, এখানে শুয়ে শুয়ে আমি চাঁদ তারা দেখবো, এই জন্য আমি এখানে শুয়েছি। তখন রেহানও সেখানে শুয়ে পড়ে এবং চাঁদ তারা দেখতে থাকে। রুমি তখন জানতে চায় যে কেমন লাগছে তোমার কাছে। রোহান তখন একটা ভ্যাবা জায়গা ফেস নিয়ে বলে, এগুলো মুভিতেই সুন্দর লাগে, কোন গাধা এখানে শুয়ে এগুলো দেখবে। এরপর রুমিকে একটা ইন্ডিয়ান ফুড দিয়ে নিজের কেবিনে চলে যায় রোহান। ইন্ডিয়ান ফুড পেয়ে তো খুবই খুশি হয়ে যায় রুমি। তাই কেবিনে এসে রেহানকে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলে তুমি, আর এটার দাম বা কত, আমি তোমাকে এটার সম্পূর্ণ টাকাটা দিয়ে দিব। তখন রেহান বলতে থাকে, এখানের ইন্ডিয়ান সব কিছুই খুঁজে পাওয়া যাবে, আজকে না হয় আমি তোমাকে খাওয়ালাম, কালকে তুমি আমাকে খাইয়ে শোধ করে দিও। পরের দিন ঘোরাফিরি ঘোরার পরে রুমি একটা জায়গায় বসে মন খারাপ করে থাকে। তখন রেহান ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? রুমি তখন বলতে থাকে, আমার বই কেউই পড়ে না। আসলে রুমি একজন নোভেলিস্ট। রেহান তখন বলে যে, আমি 3টা পেজ তো পড়েছি তোমার বইয়ের, আর সমস্যা নেই, আমি তোমার বইটা পুরোপুরি পড়ে ফেলবো। রুমি তখন ওকে ফোর্স করতে থাকে পুরো বইটা এখনই পড়ার জন্য, কিন্তু কোনোভাবেই বইটা এখন পড়তে চায় না রোহান। এই ব্যাপারগুলোতে খানিকটা বিরক্ত হয়ে যায় রুমি। তারপর ওরা চলে আসে একটা পার্টিতে, আর অন্য একটা ছেলের সাথে নাচতে শুরু করে দেয় রুমি। এই পার্টিতে কিছুক্ষণের মধ্যেই চলে আসে রেহান। তারপর ওকে বলতে থাকে, আমি তোমার বইয়ের একটা ক্যারেক্টার, তোমার পুরো বই আমি পড়ে ফেলছি। রুমি এবার খানিকটা খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই রোহান যায় ওকে কিস করার জন্য। তখন রুমি বলে, চেনো না জানো না এরকম একটা মেয়েকে তুমি কিস করছো, এটা কোনোভাবেই আমার মনে হচ্ছে উচিত হচ্ছে না। রোহান তখন বলে যে, আমার ওয়াইফ আছে এবং সাথে বাচ্চাও আছে। কাহিনীতে টুইস্ট আছে ভেবে রুমি ওকে কিস করতে রাজি হয়। খুব সুন্দর একটা রোমান্টিক দৃশ্য হয় ওদের মধ্যে। তারপর দুজনে কেবিনে চলে আসে আর ইন্টিমেটও হয়। পরের দিন রুমি রোহানের থেকে তার স্ত্রীর নাম জানতে চায়। তখন রোহান হাসতে হাসতে বলে, আমার আসলে কেউই নেই, তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। এই কথাটা শুনে খানিকটা হতবাক হয়ে যায় রুমি। তার পরপরে ওরা সবাই মিলে ঘুরতে বের হয়। তখন রেহান রুমিকে জিজ্ঞেস করে, তোমার গল্পের মূল প্রেক্ষাপটটা কি একটু কি জানতে পারি? রুমি তখন বলে, দুজন দুজনকে ভালোবাসবে, তাদের লক্ষ্য হবে একটা, এরপর আসবে ফ্যামিলির বাধা, তারপর হয়তোবা তারা লড়াই করে জয়ী হবে কিংবা ভালোবেসেই মারা যাবে। ওদের এই ঘোরাঘুরি করার মাঝেই দুজন দুজনের ফ্যামিলি সম্পর্কে বিস্তারিত জানতে থাকে। রুমি বলে, বাবা আমাকে তার সাথে সারাক্ষণই রাখতে চায়। রেহান জানায়, আমার তো বাবাই নেই, সেপারেশন হয়ে গেছে, মাই আমার কাছে সব কিছু। রুমি তখন হাসতে হাসতে বলে, তোমাকে তো আর আমি এমনি এমনি মাম্মাস বয় বলি না। রেহান তখন তার বডিটা শো করে, সাথে বলে, এই মাম্মাস বয়ের কিন্তু বডিও আছে সুন্দর, আর আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি অলরেডি। তখন রুমি হাসতে হাসতে বলে, এটা কিন্তু বিপজ্জনক, সামনে অনেক বিপদ আসবে, সামলাতে পারবে তো তুমি? রেহান তখন বলে, তোমার জন্য আমি সব কিছুই করতে পারবো, যে বিপদই আসুক না কেন। এরপর ওরা দুজনে মিলে আরও অনেক জায়গায় ঘুরে বেড়ায়। একসময় রুমিকে একটা জেলিফিশ কামড় দেয়। এতে রুমি অনেক প্যানিক হলেও রেহান যেন কুল থাকে। তারপর লাগিয়ে দেয় ওকে জ্বালাপোড়া করার একটা মলম। রুমি তখন রেহানকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি সবসময় এরকম হাসি খুশি থাকো? রেহান বলে যে, না, আগে আমি এমনটা থাকতাম না, কিন্তু এখন সবসময় আমি থাকি। আমার জীবনে অনেক কষ্ট রয়েছে, আমি আমার স্কুলে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু মায়ের সাথে এমন পরিস্থিতি হয়েছিল যে ইন্ডিয়া ছেড়ে আমাকে বাইরে চলে যেতে হয়েছিল। তারপর সবকিছু মোকাবেলা করে এখন আবারও হাসি খুশিভাবে দিন কাটাচ্ছি। রুমি রেহানের কথাগুলোতে ব্যথিত হয়, আবার খুশিও হয়। পরের দিন রেহানকে তার মা আবার কল দিয়ে জিজ্ঞেস করে, প্রেম কেমন চলছে তোমার? ওর মা আসলে বুঝে ফেলেছিল যে কি চলছে রোহানের মনে। তো রোহান ওর ব্যাপারটা লুকায় না, রুমির সাথে কথা বলিয়ে দেয় ওর মায়ের। রুমি যখন ওর মায়ের সাথে কথা বলছিল তখন রেহানের আর বুঝতে বাকি থাকে না যে ওর জীবনের সঠিক মানুষটাকে সে পেয়ে গেছে। তার পরপরই ওকে প্রপোজ করে বসে, জানায়, তুমি একজন আমার জন্য, যার সাথে আমি আমার পাস্টটা শেয়ার করতে পারি। এই অল্প কয়েকদিন তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু সেরা ছিল। রুমিও এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে ওরা দুজনে আবার রোমান্টিক কিছু মুহূর্ত কাটায়। ওইদিকে আগ্রাতে তখন রুমির বোন রিয়ার ডেটিং অ্যাপ থেকে সৌমিককে পেয়ে ডেট করতে লিপ্ত হলে তাদের বাবা অমরত্ন সিং রাতের ঘরে হাঁটতে ছিল। ওই সময় তিনি অ্যাক্সিডেন্টও করে বসে। আসলে সিনেমার শুরুতে যে ছেলেটাকে আমরা হাঁটতে দেখেছিলাম সেটাই হচ্ছে রুমির বাবা। ঘুমের মধ্যে তার চলাফেরা করার অভ্যাস রয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার খবরটা রিয়া রুমিকে জানায়।
তারপর সে এটাও জানায় যে সে একটা প্রেম করেছে এবং কিছুদিনের মধ্যে তাকে বিয়ে করে কানাডায় শিফট হয়ে যাবে। এই কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে যায় রুমির। তার পরপরই রোহানও ওর সাথে লাগেজগুলো রেডি করতে থাকে ইন্ডিয়া ফেরত আসার জন্য। তখন রুমি ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কেন ইন্ডিয়াতে যাবে? এই ট্রিপের তো আরও 2 দিন বাকি রয়েছে। রেহান তখন বলে, তোমার বাবার সাথে আমি দেখা করতে চাই, আমাদের বিয়ের কথা বলবো আমি। এইটা শুনে রুমি বলে, আমাদের দেখা হয়েছে মাত্র তো 10 দিন হলো, এর মধ্যে কিসের আবার বিয়ে? আর আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। আমার বোন তো বিয়ে করে কানাডা শিফট হচ্ছে, তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমাকে আমেরিকাতে শিফট হতে হবে। তাহলে আমার বাবাকে কে দেখবে? যতদিন আমার বাবা বেঁচে আছে ততদিন আমি বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি ট্রিপটা শেষ করে তারপরে বাড়িতে ফেরো। এইসব কিছু বলে রুমি চলে আসে দেশের বাড়িতে আর বিভিন্ন সেবা যত্ন করতে থাকে বাবার। জিয়া তখন তার বাবাকে ওর সাথে কানাডা শিফট হতে বলে, কিন্তু বাবা বলে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি একজন রিটায়ার্ড কর্নেল, দেশের জন্য লড়েছি কি আমি দেশ থেকে চলে যাওয়ার জন্য? মূলত রুমি জিয়াকে বলেছিল বাবাকে যেন তার সাথে নিতে চায়। এদিকে রেহান বাড়িতে চলে আসার মন খারাপ করে থাকে। রুমিরও ঠিক একই ঘটনাই ঘটছিল। রোহান যখন মন খারাপ করেছিল তখন ওর থেকে সবকিছুই শুনতে পারে ওর মা। তারপর বলে, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে, সে পরিবারের জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে গিয়েছে, এরকম মেয়েকেই আমি আমার ঘরের বউ বানাতে চাই। এজন্য যা করতে হয় তুই সেটা করবি, ওর বাড়িতে যাবি তুই, দরকার হলে তুই ওর বাবাকেও পটাবি। মেয়েটাকে তোর ভালো লেগেছে, সাথে সাথে আমারও, তাকেই বউ করে আনতে হবে এই ঘরের। অন্যদিকে দেখা যায় জিয়ার হবু শাশুড়ি দেখতে আসে তাজমহল। তাজমহলটা ঘুরে দেখায় তাদের বাবা। একসময় তাজমহলটা একটা মিউজিক শুনতে পায় রুমি। রুমি তাই ছোটাছুটি শুরু করতে থাকে। বুঝতে পারে যে রেহান চলে এসেছে, তাই রেহানের কাছে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরলে রেহান রুমিকে বলে, দেখো আমার কথা মনে করে করে তোমার কি হাল করে ফেলেছ, তুমি আমাকে ছাড়া তো থাকতেই পারবে না, তাহলে কেন তুমি চলে এসেছো? তোমার বাবা এখানে একা থাকাতে প্রবলেম, তাহলে ঠিক আছে সমস্যা নেই, আমাদের সঙ্গে চলো ইউএসএ নিয়ে যাই। রুমি তখন কান্না করতে করতে বলে, তুমি এখানে এসে একদমই ঠিক করনি, বাবা কোনোভাবেই এই রিলেশনশিপটা মেনে নেবে না, আর আমিও কোনোভাবেই আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। রেহান তখন ওকে অনেক মন খারাপ করে বলে, তুমি আসলে আমাকে কোনোদিন মনে হয় ভালোই বাসনি, এর জন্যই তুমি তো মুভ অন করেছো আমাকে ছেড়েই। রুমি তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, ইনফ্যাক্ট আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তারপরেও আমি তোমাকে বিয়েটা করতে পারবো না, তুমি এখান থেকে প্লিজ চলে যাও। এসব কিছু বলেই সেখান থেকে চলে যায় রুমি। রোহান তখন স্থির করে বসে, এখান থেকে চলে যদি যেতেই হয় তাহলে সে রুমিকে নিয়েই যাবে। এরপর রোহান ওর মাকে কল দিয়ে বলে, জানতাম ও সোজা আঙ্গুলে মানবে না। ওর মা তখন ওকে একটা বুদ্ধি দেয় আর বলে যে ওর বাবাকে ছাড়া যেহেতু আসতে যাচ্ছে না, তাহলে ওর বাবাকেই তুই মেরে ফেল। তখন রেহান হাসতে হাসতে বলে, এখানে তো আমি বিয়ে করতে এসেছি, জেলে যাওয়ার জন্য নয়। তখন মা ওকে বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কালকে দুজনের সাথেই দেখা করা যাবে। পরের দিন জিয়ার সুখের বিয়েটা নিয়ে দুই ফ্যামিলি একটা ওয়েডিং প্ল্যানারের সাথে বসলে সেখানে ওয়েডিং প্ল্যানারের বস হিসেবে এন্ট্রি নেয় রোহান। তারপর রুমির সামনে রুমির বাবাকে শ্রদ্ধা করতে থাকে। রুমি এতে খানিকটা আনইজি ফিল করছিল। জিজ্ঞেস করে, আপনি এখানে বস হিসেবে কিভাবে আসলেন? এখানে তো দুজন এসেছিল। রেহান তখন বলতে থাকে, আমি ওদের কোম্পানিগুলো কিনে নিয়েছি, তাই ওদের বস এখন আমি। ওয়েডিং প্ল্যানার হিসেবে দেখাতে থাকে অনেকগুলো প্ল্যান। ওখানে ওদের কথাবার্তা শেষ হওয়ার পরপরই রুমি ওর সাথে একাকে কিছু কথা বলে। জিজ্ঞেস করে, তুমি এখানে আবার কেন এসেছো? রোহান জানায়, তোমাকেই কেন স্যাক্রিফাইসটা করতে হবে? জিয়াও তো স্যাক্রিফাইস করতে পারে, তাছাড়া সুখী তো এর আগেও 3টা বিয়ে ভেঙে গেছে, ওর মাও তো একজনের সঙ্গে পরকীয়া করছে, আমি সব কিছু যাচাই করেছি। এদিকে আমার ফ্যামিলিতে কোনো ব্যাড রিপোর্ট তুমি পাবে না। হ্যাঁ, বাবার খবর আমি বলতে পারবো না, আর আমার এক্স গার্লফ্রেন্ডগুলো আমার সাথে ব্রেকআপ করার পরে যে কষ্টগুলো পেয়েছিল সেই কষ্টগুলো আমি কোনোভাবেই তোমাকে দিতে চাই না। আমি আসলে আমার জন্য নয়, তুমি যেন কষ্ট না পাও এর জন্য আমি এখানে আবারও এসেছি। এই সব কিছু শুনে রুমি বলতে থাকে, আমাকে তোমার বিয়ে করতে হবে না, তোমার এক্স গার্লফ্রেন্ডকে গিয়ে তুমি বিয়ে করো। রেহানকে এসব কিছু বললেও সেই দিনই গিয়ে ওর বোনের সাথে কথা বলে রুমি, আর জানায় সুখীর কিন্তু আগেও 3টা বিয়ে ভেঙে গিয়েছে। তবে ওর বোন জানায়, তাতে কি হয়েছে, আমারও তো 3টা ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের কথা আসায় রুমি বলে, তোমার এক্স ভিকি কিন্তু অনেক ভালো ছিল। ভিকির কথা শুনে মন কিছুটা খারাপ হয়ে যায় জিয়ার। এর মধ্যেই রুমি বাড়িতে আসলে দেখতে পায় তাদের ঘরের রাঁধুন হিসেবে এবার ঘরেই প্রবেশ করেছে রেহান। রেহান আবার তার নিজের হাতে রান্না করা খাবার টেস্ট করাতে থাকে রুমিকে। সে চেখে দেখে মোটামুটি ভালোই হয়েছে। একটু পরেই ওদের প্রতিবেশী পরিবার আসে রুমিদের বাসায়। ওর প্রতিবেশীদের ছেলে রুমির সাথে ফ্লার্ট করতে থাকে। তখন রেহান তার নিজের বডিটা শো করে। প্রতিবেশী তো রেহানকে দেখেই একদম ক্র্যাশ খেয়ে যায় আর রেহানের দিকেই ঝুঁকতে থাকে। খাবার টেবিলে আবার সবাই রেহানের রান্নার খুব প্রশংসা করছিল।
তখন সে জানায় আমি আর আমার মা আমেরিকাতে ইন্ডিয়ান ফুড ছাড়া কিছুই খাই না, সকালে উঠে পুজো করি, ওখানকার সবাই আমাদের দেশকে খুব ভালোবাসে। কিন্তু দেখা যায় এইসব কিছু উল্টো, মূলত রুমির বাবাকে ইমপ্রেস করার জন্য এইসব কিছু বলছিল রোহান। এসব কিছু বলার পরে ওর বাবাকে সে বলেই বসে, ইউএসএতে চলে আসেন আপনি, সেখানে গিয়ে আপনি একদমই ইন্ডিয়ান ফিল পাবেন। তবে রুমির বাবা এখান থেকে কোথাও যেতে রাজি নয়। এতে রেহানের মুখটা আবারও চুপসে যায়। খাবার খাওয়ার শেষে রুমির বাবা এবং রেহান একটা জায়গায় বসে। সেখানে বাবা শুধু বারবারই স্মরণ করতে থাকে তার স্ত্রীকে, যার অস্থি এই বাড়িতেই রাখা হয়েছে। তাই তো এই বাড়িটা থেকে একদমই যেতে চায় না বাবা। রেহানকে সে বলে, তুমি আসলেই অনেক ভালো ছেলে, তুমি আমাদের সাথে থেকে গেলেই তো পারো। রেহান তখন জানায় আমার মা একা একা থাকে, মাকে একা রেখে আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। বাবার সাথে কথা বলা শেষ করে সেই রুমের মধ্যে থেকে রেহান বের হলে রুমি ওর কাছে চলে আসে আর বলতে থাকে, তুমি কিন্তু ভালোই ট্রাই করছো, কিন্তু মনে হয় না কাজ হবে, আমার বাবা এত সহজে গলবে না। আর তোমার প্ল্যান মোতাবেক আমি জিয়াকে গিয়ে ওর এক্সের নামটা বলেছিলাম। প্রথমে অবশ্য একটু মন খারাপ করেছিল, হয়তোবা এই ব্যাপারটা একটু কাজে আসতে পারে। পরের দিন রেহান ভিকিকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে জিয়ার সামনে উপস্থিত করে। এগুলো দেখে রুমি রেহানকে বলে, এমন সামনে নিয়ে তুমি হাজির হলে কেন? তখন রেহান বলে, এই ভিকি তো আসলে এখন যার সাথে বিয়ে দিচ্ছ তার থেকে অনেক গুণ ভালো। তারপর শাস্ত্রী চলে আসে ওদের কাছে আর বলে, আমি জিয়া এবং সুখী দুজনেরই কুণ্ডলি পড়েছি, কোনো একটা ঝামেলা তো আছেই ওদের মধ্যে। এই কথাটা শুনে রেহান আর রুমি দুজনে খুশিই হয়, জিয়ার আর বিয়ে হবে না ওর সাথে। কিন্তু একটু পরেই ওদের এই খুশিটা হাওয়া হয়ে যায়। তারপর শাস্ত্রী আবারও ওর ভুলটা সংশোধন করে নিয়ে বলে, আমি ভুল বলেছিলাম, ওদের জুটিটা একদম সুপার ম্যাচ, 5 দিনের মধ্যেই ওদের বিয়েটা সম্পূর্ণ করতে হবে। এই কথাগুলো শুনে অনেকটাই মন খারাপ হয়ে যায় রেহানের। হঠাৎ করেই বিয়েটা অনেক এগিয়ে নেওয়ার জন্য সুখীর বাবা মারা অনেক করে কথা শোনাতে থাকে রুমির বাবাকে, আর জানায় টাকা বাঁচানোর জন্য আপনি বিয়েটা এগিয়ে নিয়ে আসছেন, তাই না? বিয়েতে তো কোনো মজাই হবে না। রেহান তখন বলে ওঠে, এই বিয়েটা আমি ধুমধাম করেই দিব, আমি সব কিছু অ্যারেঞ্জ করবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। সেদিন রাত্রেবেলাতে একটা মিউজিক সন্ধ্যার অ্যারেঞ্জ করে রেহান, সেখানে অনেক নাচানাচি করতে থাকে ওরা। সেই অনুষ্ঠানটাতে রেহানের মাও এসে পৌঁছে। সেই মিউজিক নাইটটা শেষ হওয়ার পরপরই ড্রাঙ্কস অবস্থাতে রেহানের সাথে বসে রুমির বাবা আর জিজ্ঞেস করে, রুমিকে তোমার কেমন লাগে? রেহান তখন বলে যে ওকে আমার খুব সুন্দর লাগে। তারপর বাবা জানতে চায়, ওকে কি তুমি বিয়ে করবে? তখন রেহান বলে যে এই জন্যই তো আমি এসেছি। রুমি বলেছে, আপনাকে ছাড়া সে একদমই থাকতে পারবে না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি, আমিও তো ওকে ছাড়া থাকতে পারবো না। এসব কিছু শোনার পরে বাবা চলে আসে রুমির কাছে আর জিজ্ঞেস করে, থাইল্যান্ডে কি হয়েছিল, কেন তুই রেহানকে ছেড়ে দিয়েছিস? তখন ড্রাঙ্ক ছিল রুমিও, সে অনেক বিরক্ত হয়ে যায় রেহানের ওপর। অন্যদিকে রেহান জিয়াকে বলতে থাকে, তুমি বিয়ে করে কানাডাতে চলে যাচ্ছ বলেই রুমি বাবাকে দেখার জন্য আমাকে বিয়ে করতে চাইছে না। সে সময় নাচতে নাচতে ড্রাঙ্ক অবস্থায় আসে রেহানের মাও। তারপর রেহানের মা রুমির বাবাকে বলে, আপনি আপনার দোকানে একটা ম্যানেজার বসে এসব বিক্রি করে আমেরিকা চলে আসুন, আমাদের সাথেই থাকবেন আপনি। যদি আমাদের সাথে থাকতে আপনার ইচ্ছা না করে তাহলে আপনি বৃদ্ধাশ্রমে থাকতে পারেন, বৃদ্ধাশ্রমে কিন্তু অনেক সুবিধা রয়েছে। আপনি নাকি 100 বছর বাঁচতে চান, আর আপনার বয়স কত এটা বলুন তো? রুমির বাবা তখন বলে, আমার বয়স 63 বছর। এটা শুনে রেহানের মা বলে, আমার ছেলে কিন্তু 37 বছর ধরে এভাবে আপনার মরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারবে না, এটা তো আমি কোনোভাবেই করতে পারি না। ওনার এমন স্ট্রেট কাট কথা শুনে অনেকটাই রেগে যায় রুমি, আর অনেক রাগ দেখাতে থাকে রেহানের মায়ের ওপর। রেহানও তাই রাগ দেখায় রুমির ওপর। রুমি তখন রেহানকে বলে, বলেছিলাম না তোমাকে এখানে না আসতে, এখানে তুমি কেন এসেছো? এসে তুমি এগুলো কি সব শুরু করেছো? তখন রুমিকে গিয়ে থামায় রুমির বাবা। তারপর রুমিকে বলে, একদিন তো তোকেও বিয়ে করে চলে যেতে হবে, তাই বলে তুই কি তোর ভালোবাসার মানুষকে আমার জন্য ছেড়ে দিবি? যা, তোর জন্য আমি ইউএসএতে গিয়েই থাকবো। আর রেহানকে বলে, ভালোবাসাকে আপন করে নিতে হয়। রেহান তখন বলতে থাকে, কিসের আর ভালোবাসা? যে আমার মায়ের ওপর রাগ দেখেছে তার প্রতি আর কিসের ভালোবাসা? আমি আর একদমই ওকে ভালোবাসি না। যদি এটা রুমি না হয় অন্য কেউ হতো তাহলে এর জবাব আরও কড়াভাবে দিতাম। এগুলো বলেই সেখান থেকে মাকে নিয়ে যেতে থাকে রেহান। তখন রুমির বাবা সেখানে স্ট্রোক করে বসে। এটা দেখে আবারও সেখানে বাবার কাছে ছুটে আসে রেহান। তারপর সবাই মিলে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে রুমি এবং রেহান দুজনেই অনেক মন খারাপ করেছিল। জিয়া তখন রুমিকে বলে, কেন তুই এমনটা স্যাক্রিফাইস করতে যাচ্ছিস? রুমি তখন বলে, তুই তো বাবাকে সারা জীবনই দেখেছিস, আমি তো এতদিন পর্যন্ত শুধু লেখালেখিতেই মন দিয়েছিলাম, এবার একটু আমাকে দেখতে দে। এসব কিছু শোনার পরে রেহানকে গিয়ে তার মা বলে, এবার আমি 100% শিওর হলাম এই মেয়েই তোর জীবনের জন্য 100% পারফেক্ট। ভুল তো করেছি আমি, ওগুলো বলা আমার একদমই উচিত হয়নি।
রেহান তখন বলে, হ্যাঁ মা, মৃত্যুর কথাটা বলা তোমার একদমই উচিত হয়নি। মা তখন তাই রুমির কাছে চলে আসে আর ওকে সরি বলে। রুমি তখন ওনাকে জানায়, আমারও ভুল হয়েছে, আপনার ওপর আমার রাগ দেখানোটা কোনোভাবেই উচিত হয়নি, এর জন্য আমিও খুবই দুঃখিত এবং লজ্জিত। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ডাক্তার আর বলতে থাকে, সকালবেলাতে তোমার বাবাকে বিপির ট্যাবলেট কেন দাওনি? এটা শুনে রুমি অন্য জায়গা থেকে কান্না করতে থাকে, কারণ ভুলটা তো তারই ছিল। রুমি সেখানে বসে কান্না করতে থাকলে পাশে এসেই বসে পড়ে রোহান। তখন রুমি জানায়, বাবা ইউএসএ যেতে তো রাজি হচ্ছে, কিন্তু বাবার কিনা ট্যাবলেট খাওয়ার কথাও মনে থাকে না। বাবা তো অনেক স্যাক্রিফাইস করলো, এবার তো তার সন্তানেরও কিছুটা হলেও করা উচিত, তাই না? রেহান তারপর সবকিছু শুনে বলে, তুমি ইউএসএতে যাচ্ছ না, এবার তোমার স্যাক্রিফাইস করার পালা। রুমির সাথে এসব কিছু কথা বলার পরে রেহান দেখা করতে চলে আসে রুমির বাবার সাথে। রুমির বাবা রেহানকে দেখে বলে, চলো আমরা ইউএসএতে যাই, আমি সেখানে যেতে প্রস্তুত, আমার কোনো সমস্যা নেই। রেহান তখন বলে, আপনার কোথাও যেতে হবে না, আপনি সারা জীবন আপনার দেশেই থাকবেন, কারণ আপনি সবসময় এই দেশকেই ভালোবেসেছেন আর এই দেশের জন্য আপনি লড়াই করেছেন, আর এখন সেই আপনি কিনা এই দেশকে ছাড়ার জন্য প্রস্তুত। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকবেন। আমি আপনার মেয়েকে ভালোবাসি ঠিকই, তবে এই কয়েকদিন আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, বুঝতে পেরেছি বাবার ভালোবাসা আসলে কী জিনিস। আমার তো বাবা নেই, তাই আপনাকে বাবা বলে ডাকতে দিন। এগুলো বলতে বলতে অনেকটাই ইমোশনাল হয়ে যায় রেহান, সাথে ইমোশনাল হয়ে যায় রুমির বাবাও। এর মধ্যেই খুব ধুমধাম করে বিয়েটা শেষ হয় জিয়ার। সেই বিয়েটাতে উপস্থিত ছিল রেহান এবং তার মা। বিয়ের কার্যক্রম শেষে রেহান চলে যেতে থাকলে রুমি তার হাতের ব্রেসলেটটা পরিয়ে দেয় রেহানকে, জানায় এই প্রেম না হয় অসম্পূর্ণই থেকে যাক। দুজনে একই কথা বলেই সেখান থেকে বিদায় নেয়। কিন্তু দুই দিকে দুজন যাচ্ছিল তো ঠিকই, তবে দুজনের মনই ছিল খুব খারাপ। রেহান যখন বাড়িতে এসে পৌঁছে তখন ওর মা একদমই ওর এই মুখখানা দেখতে পারছিল না, আর বলতে থাকে, তোকে এবার মাকে ছেড়ে রুমির কাছেই চলে যাওয়া উচিত, সে আসলেই অনেক ভালো মেয়ে। রেহান আবার তার নিজের মাকে এভাবে ছাড়তে চায় না। মা তখন বলে, রুমি তার বাবাকে ছাড়বে না, তুই তোর মাকে ছাড়বি না, কিন্তু কাউকে না কাউকে তো ছাড়তেই হবে, তাই তুই তোর ভালোবাসার কাছে যা, আর আমিও যাব তোর সাথে। তখন রেহান বলতে থাকে, এখানে আমাদের এত কিছু ছেড়ে কিভাবে যাবে তুমি দেশে? মা বলে, এখানে হোক কিংবা আগ্রা, ওর ছেলে যেখানে থাকবে মায়ের তো সব কিছু সেখানেই। এদিকে দেখা যায় রুমি তার নতুন উপন্যাসটা শোনাতে থাকে সবাইকে। ওর উপন্যাসটা শুনে সবাই অনেক প্রশংসা করতে থাকে, বিশেষ করে ওর প্রতিবেশী ছেলেটা অনেক বেশি প্রশংসা করছিল। প্রশংসা করার পরপরই ওর পকেট থেকে একটা আংটি বের করে, বিয়ের জন্য প্রপোজও করে ওকে। ওর এই প্রপোজটা পেয়ে কিছুটা খুশি হয়ে যায় রুমি, কারণ এখন সে তার বাবার সাথে থাকতে পারবে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয়ে যায় রেহান, আর রুমিকে বলে, তোমার উপন্যাসটা আমি পড়েছি, সবসময় ট্র্যাজেডি দিয়ে গল্পটা শেষ করতে নেই, গল্পে হ্যাপি এন্ডিং নিয়ে আসলে তখন সবকিছু পূর্ণতা পায়। তাই হ্যাপি এন্ডিংটা করতে আমিও আমার মাকে নিয়ে চলে এসেছি, যদিও আমার আরও আগেই আসা উচিত ছিল। তখন রোহান রুমিকে ওই সেদিনের দেওয়া ব্রেসলেটটা দিয়েই বিয়ের জন্য প্রপোজ করে। এতে অনেক খুশি হয়ে রাজি হয়ে যায় রুমি। এই ব্যাপারগুলো দেখে রেহানের মা এবং রুমির বাবাও অনেক খুশি। ওরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, আর খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।